আবারও কি হাতি মগডাল থেকে পড়ে যাবে? না, আমি আর্সেনালের কথা বলতেছিলাম। প্রতি বছরই এই টাইমে তারা লিগ টেবিলের শীর্ষে থাকে এবং লাস্টের দিকে তারা ২ নাম্বার বা ৩ নাম্বারে ফিনিশ করে। যেখানে এই ম্যাচটা তারা হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। যেক্ষেত্রে ইউনাইটেডের প্রশংসা করাই যায়, কারণ তারা অনেক ভালো ফুটবল খেলতেছে। রুবেন অ্যামোরিমের আন্ডারে এইরকম ইউনাইটেডকে আমরা খুঁজেই পাইনি। কিন্তু যতদিন ধরে মাইকেল ক্যারিক এদের দায়িত্ব নিয়েছে ততদিন ধরে ইউনাইটেড দুর্ধর্ষ পারফরমেন্স করতেছে। যেখানে রিসেন্টলি তারা ম্যানচেস্টার সিটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং এই ম্যাচটাতে তারা মাইটি আর্সেনালকে হারিয়েছে। যে আর্সেনাল এখন পর্যন্ত হোমে একটা ম্যাচও হারেনি, সেই আর্সেনালকে তারা হোমে গিয়ে ৩টা গোল দিয়ে এসেছে। যেক্ষেত্রে গোল ৩টা করেছে প্রথমে ব্রাইন এমবোমো, সেক্ষেত্রে জুবি মেন্ডির একটা সিলি মিস্টেকের কারণে এটা গোলে পরিণত হয়েছে। তারপর আমাদের ব্রুনো ফার্নান্ডেসের অসাধারণ বল থেকে একটা অসাধারণ গোল করেছে আমাদের প্যাট্রিক ডরগু। তারপরে লাস্ট যে গোলটা, সেই গোলটা করেছে আবার ম্যাথিউস কুনহা। যেক্ষেত্রে আর্সেনাল প্রথমে একটা গোল করেছে, তার পরবর্তীতে ইউনাইটেড আবার একটা গোল করেছে, আবার আর্সেনাল শোধ দিয়েছে এবং লাস্টে তারা যে ২ নাম্বার গোলটা করে, সেই ২ নাম্বার গোলের মাত্র ১ মিনিটের ব্যবধানে ইউনাইটেড আবার গোলটা শোধ দিয়ে দেয়। যেক্ষেত্রে বলা যায় যে ম্যানচেস্টার ইউনাইটেড একরকম তাদের উপর আগ্রাসন চালিয়েছে বা ধ্বংসলীলা চালিয়েছে, এটা যদি বলি সেটা ভুল হবে। কারণ বল পজিশন বা শট অন টার্গেট সব দিক দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালের থেকে পিছিয়ে ছিল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যে কাজটা করেছে, যে তারা যতগুলো অ্যাটেম্প নিয়েছে, সেই অ্যাটেম্পগুলো খুব ভালো ছিল এবং সেগুলোকে তারা গোলে পরিণত করতে পেরেছে। এবং এই জন্য আমার মনে হয় বর্তমানে আর্সেনালের লিগ টেবিলের শীর্ষে থাকা একটু সমস্যাই হবে। কারণ তাদের থেকে ২ এবং ৩ নাম্বারে যারা রয়েছে তাদের ডিফারেন্স মাত্র ৪ পয়েন্টের। যেক্ষেত্রে ২ নাম্বারে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার সিটি যদি রিসেন্ট ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে মারা নাই খাইতো বা ধরা না পড়তো, তাহলে আমার মনে হয় বর্তমানে লিগ টেবিলের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এত বেশি থাকতো না। ৩ নম্বরে রয়েছে অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলাও রিসেন্টলি আর্সেনালের সাথে ম্যাচ হেরেছে। তারা যদি ওই ম্যাচটা ড্র বা জিতে নিত, তাহলে আমার মনে হয় বর্তমানে প্রিমিয়ার লিগের এই শিরোপা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যেত। আমার মনে হয় ইউনাইটেড টপ 4 এবার ফিনিশ করতে পারে। যেক্ষেত্রে সিজনের শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউনাইটেড এইবার টপ 4 এ ফিনিশ করবে। আপনারা হয়তো হাসাহাসি করেছিলেন, কিন্তু এটাই বাস্তব। অন্যদিকে লা লিগার কথাও বলি, লা লিগাতেও পুরোপুরি আগুন লেগে গিয়েছে। লা লিগার পয়েন্ট টেবিলে বা টেবিলের ১, ২, ৩ নাম্বার এদের মধ্যে। যেক্ষেত্রে ১ নম্বরে রয়েছে বরাবরের মধ্যে বার্সেলোনা, কিন্তু তাদের থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। যেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ রিসেন্ট খুব খারাপ পারফরমেন্স দিয়েছিল আমাদের সাভি আলোনসোর আন্ডারে, কিন্তু যতদিন ধরে আলভারো আরবেলোয়া চলে এসেছে ততদিন থেকে রিয়াল মাদ্রিদ আমার মনে হয় খুব ভালো ফুটবল খেলতেছে। কারণ আলভারো আরবেলোয়া প্লেয়ারদেরকে ফ্রিডম দিচ্ছে, মানে প্লেয়াররা তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এর মাধ্যমে ম্যাচ বের করে আনতেছে। কিন্তু জাভি আলোনসোর আন্ডারে এরকম তারা করতে পারতো না। জাভি আলোনসো অনেক বেশি ট্যাকটিক্যাল ফুটবল খেলাতো, কিন্তু আলভারো আরবেলোয়া প্লেয়ারদেরকে পুরোপুরি স্বাধীনতা দিচ্ছে এবং তারা তাদের মাধ্যমে খেলা বের করে আনতেছে। অন্যদিকে যদি বলি, পারফরমেন্সের দিক থেকে কিলিয়ান এমবাপ্পেকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। এই ম্যাচটাতেও সে ২টা গোল করেছে এবং একটা পেনাল্টিতে গোল করেছে, যেটা 100% পেনাল্টি ছিল। এটা নিয়ে কোনো ডিবেট করার কোনো প্রশ্নই আসে না। যারা ডিবেট করবে আপনারা মনে করবেন তারা টিকটকে খেলা দেখে আর কি। তো এই ক্ষেত্রে বলা যায় যে আমরা ভিনিসিয়াস জুনিয়রের কিছু ভালো ক্রস ব্যাক দেখতেছিলাম। ভিনিসিয়াস জুনিয়র খুব ভালো থ্রেট ক্রিয়েট করতেছিল এবং যেগুলোকে কাজে লাগাচ্ছিল আবার কিলিয়ান এমবাপ্পে। এবং অন্যদিকে যদি মাস্তানতুয়ানোকে আপনারা সন্দেহ করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় তাকে সন্দেহ করার কোনো কারণই নেই। কারণ মাস্তানতুয়ানোর ওয়ার্ক রেট, মাস্তানতুয়ানো যদি গোল না করতে পারে কিন্তু তার ওয়ার্ক রেট রয়েছে। আমার মনে হয় ফেদেরিকো ভালভার্দেকে নিয়ে আমরা যেটা বলতাম না, যে পুরো ম্যাচ পুরো ৯০ মিনিট এই প্লেয়ারটা দৌড়াইতো এবং টিমকে পুরোপুরি নিজেকে উজাড় করে দিত, মাস্তানতুয়ানো এটাই করতেছে। মাস্তানতুয়ানো হয়তো অনেক বেশি গোল করে না, অনেক বেশি অ্যাসিস্ট করে না, কিন্তু সে ট্র্যাক ব্যাক করে, সে অপোনেন্টকে প্রেস করে, সে ডিফেন্সে সাহায্য করে। এবং আমার মনে হয় এই জন্য জাভি আলোনসো তাকে খুব বেশি খেলাতো এবং এই জন্য আমার মনে হয় আলভারো আরবেলোয়া তাকে খেলাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এক্ষেত্রে ওই পজিশনে ব্রাহিম ডিয়াজ রয়েছে, ওই পজিশনে রয়েছে আমাদের রদ্রিগো। যখন এই দুইজন খুব ভালো ফর্মে আসবে, তখন কোচ তাকে কোন পজিশনে খেলাবে এটা নিয়ে একটু সন্দেহ থাকতেই পারে। অন্যদিকে রয়েছে বার্সেলোনার হয়ে বার্সেলোনার ওয়ান ম্যান আর্মি আপনারা বলতে পারেন রাফিনা যে ম্যাচটাতে থাকে না, বার্সেলোনা ওই ম্যাচটা হেরে যায়। এবং এই ম্যাচটাতেও রাফিনা গোল করেছে, তার সাথে সাথে গোল করেছে ড্যানি অলমো আবার একটা অ্যাসিস্টও করেছে এবং আমাদের গোল করেছে লামিন ইয়ামালের ক্ষেত্রে একটা ব্যাঙ্গার গোল করেছে এবং এই গোলটা করার পর সে আবার ক্রিস্টিয়ানো রোনালদো সেলিব্রেশন করেছে। বর্তমানে মাত্র
18 বছর বয়সে সে 100 গোল কন্ট্রিবিউশন করে ফেলেছে এবং আমার মনে হয় এটা একটা তরুণ উদীয়মান খেলোয়াড়ের জন্য অনেক বেশি কিছু। এবং এই সিজনে লা লিগা নিয়ে যে একটা সংঘর্ষ বা মারামারি লেগে যাবে সেটা হয়তো আমরা দেখতেই পাচ্ছি। কারণ পয়েন্ট টেবিলের ব্যবধান মাত্র ১ এবং রিয়াল মাদ্রিদ যদি এল ক্লাসিকো পর্যন্ত এই ১ পয়েন্টের ব্যবধানই নিয়ে যায় এবং এল ক্লাসিকোটা যদি কোনোভাবে জিতে যায়, আমার মনে হয় এই বছর লা লিগা তারাই জিতবে। অন্যদিকে বার্সেলোনার কথা বলি, বার্সেলোনাও যদি পয়েন্ট ড্রপ না করে, কারণ বর্তমানে বার্সেলোনার পেদ্রি নাই। আর পেদ্রি না থাকলে বার্সেলোনা খুব ভালো ফুটবল খেলে না। এই ম্যাচটাতেও তারা ভালো ফুটবল খেলেনি। আমরা এটাই দেখেছি। তবুও গেমে যে ওই বেশি ইফোর্ট করেছে সেটাও না। কারণ তাদের ফ্র্যাঙ্কি ডি জং, মার্ক ক্যাসাডো এবং ড্যানি ওলমো তো রয়েছে।